প্রিয় দর্শক, ইউকে এবং ইউরোপের যেখানে বসে আমাদের আজকের অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। As usual, during the program, we will be taking your calls. We will be discussing about issues that matters to you. In response to your calls, the answers will be informative, generic, and suggestive only. Therefore, before you act on the information you receive, please do seek independent legal advice from an independent lawyer. This relates to each and every call you make and each and every answer you receive throughout this program from the beginning to the end. প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন খালেদ এবং আমার সাথে আছেন আজকের অনুষ্ঠানের গেস্ট, কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব, সলিসিটর অফ সুপ্রিম কোর্ট ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, মিস্টার শফিকুর রহমান. Mr. Rahman is also a barrister of the Honorable Society of Lincoln's Inn. However, the information, the suggestions, and the answers he will be providing tonight will be in the capacity of a solicitor. Welcome to the show, Mr. Rahman. Thank you. বাকা কতদিন পরে আজকে আমরার অনুষ্ঠান, so let's get on with the program with the updates. I believe you have some updates. হচ্ছে যেগুলো যেহেতু নতুন আইন 28 তারিখ থেকে, সে কারণে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনগুলো চেঞ্জ হয়ে গেছে। সেট বা সেট ডিবি, সেট এফ, সেট এলআর, সেট এম, সেট ও, এই ফর্মগুলো এখন নতুন করে আসছে। সেগুলো যদি কেউ করেন, আবার পুরোনো ফর্ম ওনারা বলেছেন যে 18 নভেম্বর পর্যন্ত অ্যাকসেপ্ট করবেন, যেটা আমরা জানি সবসময় 21 দিন থাকে। কিন্তু আমি সবাইকে বলবো যে নতুন ফর্মটা ইউজ করা ভালো। একটা ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রবলেম হইতো আর কি, 21 দিনের যেহেতু টাইম আছে, পুরোনোটা করলেও হবে, যেহেতু ফর্মের ফিসটা চেঞ্জ হয় নাই, এই কারণে হয়তো অসুবিধা হবে না, কিন্তু অবশ্যই অ্যাডভাইসেবল আপনি যেটা ফর্মে ফির ব্যাপারে আসলে অবশ্যই প্রবলেম হয়, যেহেতু অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যায়। আমি মনে করি হ্যাঁ এখানে করতে পারবেন কেউ। এছাড়াও যেটা চেঞ্জ আসছে নতুন, মানে মিস্টেকেনলি কেউ যদি করে ফেলেন অলরেডি আর কি, আগের ফর্ম করে ফেললে চিন্তার কোনো কারণ নেই, কারণ সেটা অ্যাকসেপ্টেবল হবে। আর যেটা বলা হচ্ছে যে নলেজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লাইফ ইন দ্য ইউকে রিকোয়ারমেন্টসটা চেঞ্জ হয়ে গেল 28 তারিখ থেকে, এখন B1 লাগবে লাইফ ইন দ্য ইউকের সাথে। আমি যেটা মেইনলি আমরা বোধহয় আপনার এখানে প্রোগ্রাম করা হয় নাই, ইমিগ্রেশন বিল যেটা আসছে 10 অক্টোবরে পার্লামেন্টে। আমার একটা প্রশ্ন ছিল, আপনি বিলে যাওয়ার আগে আমি ব্যাপারটা নিয়ে নিজে একটু চিন্তা করেছি এবং কিছু ক্লায়েন্টও ফোন করে যে পুরো আনসার দেওয়া আমার জন্য সম্ভব হয় নাই, বা দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন ইন ইয়োর ওপিনিয়ন, যারা 28 তারিখের আগে অ্যাপ্লিকেশন করে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাবে, যারা সেটেলমেন্ট রিকোয়ারমেন্টস মিট করে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাবে, এবং ওই সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনে নলেজ অফ লাইফ ইন দ্য ইউকে অ্যান্ড নলেজ লাইফ ইন দ্য ইউকে এবং ইসল উইথ সিটিজেনশিপ এগুলো দিয়ে যদি ওই রিকোয়ারমেন্টসটা স্যাটিসফাই করে, এখন ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে তাদেরকে কি নতুন নিয়মে আবার লাইফ ইন দ্য ইউকে আগে যারা পাবে তারা তো ইসল দিয়ে পেল, এবং তাদের তো এখানে যে রিকোয়ারমেন্টস ম্যাট সেটাই তো সেখানে তো মার্ক করবে তারা, তখন আর মানে আপনার দৃষ্টিতে তখন আর লাগে না। আমি আই ফ্রম দ্য সেম ভিউ, আমি আপনার সাথে ডিসকাস করছিলাম, আমার খেয়াল পড়েছে যে লাইফ 28 তারিখের পরে কোনো আসলে এটা পুরানটা দিয়ে হবে না, সেটাই কিন্তু কথা আসছে। 28 অক্টোবরের পরে কাউকে যদি ন্যাচারালাইজেশন অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে তাকে লাইফ ইন দ্য ইউকে মাস্ট লাগছে, এবং তার ইভেন তো আগের নিয়মে স্যাটিসফাই করা হয়েছে, এটাই মনে হয়। এটা তো রিকোয়ারমেন্টসটা কিন্তু দু ক্ষেত্রেই বলা হচ্ছে, সেটেলমেন্টের যে রিকোয়ারমেন্টস এবং ইংলিশ লাইফ ইন দ্য সিটিজেনশিপে তো একই রিকোয়ারমেন্টস, তো সো এই কারণে ইংলিশটা দুই ক্ষেত্রেই নিয়মটাই লাগবেই। যারা নতুন করে অ্যাপ্লাই করবেন তাদের তো অবশ্যই লাগবে, কিন্তু যারা সেটেলমেন্ট রিকোয়ারমেন্টস মিট করবেন তাদের তো আর লাগার কথা না। আমরা যাতে অনেকেই অ্যাপ্লাই করলাম, যাদের আগে মিট করে আসছেন তারা মিট করে আবার অ্যাপ্লাই করছেন। ওকে, ক্যারি অন উইথ দ্য নিউ বিল প্লিজ। নিউ বিলে যেটা আসছে, আমরা দেখলাম যে নতুন বিল নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, টেলিভিশনে অনেকগুলো নিউজ হয়েছে প্রত্যেকটা কমিউনিটি চ্যানেলে, এবং এটা বিল একটা ম্যাসিভ চেঞ্জ নিয়ে আসা হচ্ছে ইমিগ্রেশন টোটাল সিস্টেমের ভেতরে। একদম মানে প্রত্যেকটা বিলই তো বা কিছুদিন পরে পরে একদম পুরোপুরি অনেকটা মানে সিরিয়াস, এটা অনেক লং ওয়েটিং, একটা লং প্রমিসড ইমিগ্রেশন বিল। তারা বলছেন যে অনেক দিন পরে অনেক চিন্তা আমরা করে এই বিলটা নিয়ে আসছেন, যাতে মাইগ্রেন্টকে কন্ট্রোল করা যায়, নেট মাইগ্রেশন কন্ট্রোল করা যায়। এবং সেখানে দেখা যাচ্ছে যে এতগুলো রাইট উঠিয়ে দেওয়া হচ্ছে যেগুলো ছিল এতদিন ইমিগ্রেশন রুলসের ভেতরে। সেকশন 10-এ যে ইমিগ্রেশন অ্যাক্টে যেটা অ্যাবলিশ হয়ে যাবে, এখন রিমুভাল খুব ইজি হয়ে যাবে। ডিসিশন যখন নেওয়া হবে একজনকে রিফিউজার, তখন একই সাথে রিমুভাল ডিসিশনটা নেওয়া হবে। এছাড়া
পুলিশকে আরও বেশি করে পাওয়ার দেওয়া হবে, যাতে পুলিশ সার্চ করতে পারে বেশি করে। বেল অ্যাপ্লিকেশন 28 দিনের ভিতরে করলে, এটা আনসাকসেসফুল অ্যাপ্লিকেশন করলে স্টেটে রিফিউজ হয়ে যাবে। এবং গ্রাউন্ডস অফ অ্যাপিলটা বেল অ্যাপ্লিকেশন যদি ডিটেনশনের 28 ডেজের মধ্যে বেল অ্যাপ্লিকেশন করলে এটা রিফিউজ, এটা বলতেছেন নাকি? না, আনসাকসেসফুল অ্যাপ্লিকেশনের পরে একটা বেল অ্যাপ্লিকেশন করলে এটা রিফিউজ হয়ে গেলে আচ্ছা, উইদিন 28 ডেজ 28 দিন এখনো বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু গাইডলাইন্সে ছিল কোর্ট প্রসিজার 28 দিনের ভিতরে করা যাবে না। তো যাই হোক, এটাকে তারা আইন বানিয়ে ফেলতেছেন 28 দিনের ভিতরে আনসাকসেসফুল অ্যাপ্লিকেশন করলে আরেকটা অ্যাপ্লিকেশন করা যাবে না। এবং আপিলের লিমিট খুব করা, 17টা আপিলের রাইট যেখানে সেখান থেকে 4-এ নিয়ে আসা হবে। সেখানে আপিলের রাইট অনেকগুলো উইথড্র করে দেওয়া হচ্ছে এবং সেকশন 84 যেটা খুব ছোটো করে নিয়ে আসা হচ্ছে, যে ক্ষেত্রে আপিল করা যাবে, গ্রাউন্ডস অফ আপিলটা। আমি যেটা বলবো যে ক্লজ 14 যেটা বলছে, ইন্ডিকেটস টু দ্য কোর্ট অ্যান্ড ট্রাইব্যুনাল হোয়াট দে মাস্ট কনসিডার হোয়েন অ্যাসেসিং প্রপোর্শনালিটি ইন দ্য আর্টিকেল 8 কেস যেগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে যে ডিকটেট করবে কোর্টকে, ডিকটেশন দেওয়া হবে, এইভাবে কনসিডার করতে হবে। তো এটা এরকম করে কোর্টকে ডিকটেশন দেওয়াটা আমি জানি না কোর্টের ইন্ডিপেন্ডেন্স কতটুকু থাকবে না থাকবে। প্লাস আমরা জানি যে সভরেন্টির প্রশ্ন আসে, পার্লামেন্ট সভরেন্ট, তারা যে আইন বানাবেন সেটাকে কোর্টকে ফলো করতে হবে। সেটা তো ইন্টারপ্রিট করার দায়িত্ব তো জাজদের, ইন্টারপ্রিটেশন দায়িত্ব আছে। প্লাস আমরা জানি এমএফ নাইজেরিয়া জাজরা বলে দিয়েছেন যে আমাদের আর্টিকেল 8 বলতে যেটা আমাদের 2 স্টেজ কনসিডার করতে হবে, আমাদের অন্যান্য রুলসে যে আমাদের অব্লিগেশন আছে সেগুলো কনসিডার করতে হবে। সুতরাং ডিকটেশন দিয়ে কীভাবে কোর্টকে থামানো যাবে সেখানে আমার প্রশ্ন আছে, কোর্টকে কত ডিকটেট করা যাবে। এছাড়া ল্যান্ডলর্ডের ব্যাপারে বলা হচ্ছে নতুন বিলে যে ল্যান্ডলর্ড যখন টেনান্ট দিবেন তখন তাকে ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করতে হবে যে সেখানে তার লিভ টু রিমেইন আছে কি না, লিগেল না ইলিগেল সেগুলো। এটা অবশ্যই একটা ডিসক্রিমিনেশন প্রশ্ন আসবে এখানে। অনেকে হয়তো র্যান্ট দিবে না যে ওকে তুমি ইমিগ্রেন্ট, আমি তোমাকে দিতে চাই না, যেটা আমরা দেখি যে নো ডিএসএস, অর্থাৎ দিতে পারতো, ডিএসএস থেকে পয়সা আসে, যারা সিকিউরিটি যারা বেনিফিট ক্লেম করেন তাদেরকে দেওয়া তো সমস্যা না, কিন্তু মানুষ ল্যান্ডলর্ড মনে করে আমি কেন এগুলো দেখবো, কেন আমি ঝামেলা যাব, দরকার নেই, আমি তাহলে ইমিগ্রেন্ট দিলামই না, তাই না? সুতরাং এইগুলো কীরকম অবস্থা দাঁড়াবে আমরা জানি না। আলটিমেটলি আইনটা যখন পাস হয়ে যাবে সোসাইটিতে তখন কী অবস্থা দাঁড়াবে, কারণ এটা অনেকটা যেটা আইডি কার্ড যেটাকে অ্যাবলিশ করা হয়েছে অনেকটাই আবার সেটাকে আনা হচ্ছে যে দেখতে হবে কার কি স্ট্যাটাস আছে। এবং এটা তো শুধুমাত্র ব্রিটিশ না, সবাইকে দেখতে হবে। একজন মানুষ সে তার তো স্ট্যাটাস যদি আপনি যতক্ষণ ইমিগ্রেশন ডকুমেন্ট না দেখেছেন ততক্ষণ তো আপনি বলতে পারবেন না। আবার ইমিগ্রেশন ডকুমেন্টসও তো মানে ল্যান্ডলর্ড তো আর এক্সপার্ট না, ইমিগ্রেশন ডকুমেন্টস এটা আসলে কি জেনুইন ডকুমেন্টস না এটাও তো দেখা মানে ভেরি মুশকিল হয়ে যাবে একজন সাধারণ ল্যান্ডলর্ডের জন্য। ইভেন লয়াররা আমরাও তো বুঝতে পারি না যে এই পাসপোর্টটা কি এটা ইমিগ্রেশন স্ট্যাটাস যেটা আছে ঠিক কিনা। এই তো এখানে আমি দেখছি রেসিডেন্সিয়াল ল্যান্ডলর্ড অ্যাসোসিয়েশন যে আছে এরা বলছে, গার্ডিয়ান নিউজ আসছে, হ্যাজ টোল্ড দ্য হোম সেক্রেটারি দ্যাট দেয়ার আর নো ফিউয়ার দেন পোটেন্সিয়াল 440 টাইপস অফ ইউরোপিয়ান আইডেন্টি ডকুমেন্টস দ্যাটস ল্যান্ডলর্ডস মে নিড টু নো অ্যাবাউট টু অপারেট দ্য স্কিম। 404টা ইউরোপিয়ান আইডেন্টিটি ডকুমেন্টস আছে যেটা ল্যান্ডলর্ডকে এখন পড়াশোনা করতে হবে, কোনটা কোন ডকুমেন্ট সেটা জানতে হবে, শিখতে হবে, তারপর চেক করতে হবে সেটা ঠিক আছে কিনা। এই যে একটা বার্ডেন দেওয়া হচ্ছে ল্যান্ডলর্ডকে, সেটা কেন ল্যান্ডলর্ডকে এটা জানি না, এটা কীভাবে সম্ভব। আমি দেখেছি এখানে রিয়েকশন দেখাচ্ছেন হাবিব রহমান JCW, উনি সেটা বলেছেন যে এটা প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়া ইলপাও সেখানে এটা নিয়ে কথা বলেছে, তারা বলেছে যে এটা ডিসক্রিমিনেটরি হবে। আমরা বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে বলছি যে এই আইনের বিরুদ্ধে আইন নিয়ে আমাদের কথা বলা দরকার। আমাদের কমিউনিটি যারা সংগঠন করেন তাদের, যারা কমিউনিটির লোকজন এফেক্টেড হবেন তাদের পক্ষে আমাদের কথা বলা দরকার। আমাদের যারা এমপি আছেন পার্লামেন্টে বা এমপিদেরকে মোটিভেট করা দরকার যাতে পার্লামেন্টে যখন ডিবেট হয় তারা এটা আইনের বিপক্ষে কথা বলেন, বা যেটা মাইগ্রেন্টের ডিসক্রিমিনেশন না হয় সেরকম একটা আইন যেন হয়। এই হচ্ছে আমার নির্বিলুর কথা, যে আমাদের উচিত হবে এখন ইউনাইটেডলি কাজ করা এটার বিরুদ্ধে। অ্যাকশন গ্রুপগুলো কাজ করছে, সিভিল লিবার্টিতে এফেক্ট হবে, সবাইকেই কথা বলা দরকার এখন। Okay, thank you, Mr. Rahman. We'll keep following the developments and see how it goes. We'll go to the first caller of the show. Let's see who is on the line now. Hello, caller. Assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি একটা জিনিস আপডেট জানতে চাচ্ছিলাম। লং রেসিডেন্সি অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে ওরা তো FLRM এ অ্যাপ্লাই করতে হয়।
FLRM অ্যাকসেপ্ট হওয়ার পর ওরা কি সরাসরি সেটএম অ্যাপ্লাই করতে পারে নাকি 2 ইয়ার্স থাকতে হয় তাদেরকে এই দেশে? আপনার প্রশ্নটা বুঝতে পারি না। লং রেসিডেন্সিতে নিয়ে আসছেন, আবার এফএলআর এম আনছেন, আবার সেটেলমেন্ট সেট এম আনছেন। আমি বুঝতে পারি না কথাটা, আবার একটু পরিষ্কার আমি লং রেসিডেন্স অ্যাপ্লিক্যান্ট, নেক্সট মান্থে আমি অ্যাপ্লাই করব। আমার ডিপেন্ডেন্ট আছে। ওকে আমি কারেন্টলি পিএসডব্লিউ তে আছি। ওকে। তো আমি যখন অ্যাপ্লাই করব লং রেসিডেন্স, তো আমার ওয়াইফের জন্য আমাকে এফএলআরএম অ্যাপ্লাই করতে হবে। আপনার লিভ কবে শেষ হচ্ছে? জি, আপনার লিভটা কবে শেষ হচ্ছে? আপনার যে লিভ টু রিমেইন আছে এটা কবে শেষ হচ্ছে পিএসডব্লিউ হিসাবে? এটা মার্চে শেষ হচ্ছে, বাট আমি 10 ইয়ার্সের জন্য নেক্সট মান্থে কোয়ালিফাই করি। নেক্সট মান্থে আপনি অ্যাপ্লিকেশন করে দেবেন। তো আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার ওয়াইফ যখন এফএলআরএম করবেন, জি হ্যাঁ, তারপরে কি সাথে সাথে FLRM এফএলআরএম পাওয়ার কি সেটেমে চলে যেতে পারবে নাকি তাকে 2 ইয়ার্স কোয়ালিফাই পিরিয়ডে থাকতে হবে? আচ্ছা, কারণ উনি সে আসছেন already কবে? এখানে 7 বছর ছিল আমার সাথে। উনি গত 5 বছর থেকে বাংলাদেশ থেকে এসে গত 5 বছর থেকে আপনার সাথে আছেন এবং আপনার ডিপেন্ডেন্ট হিসেবেই তো আসছেন উনি, তাই না? জি জি, 7 ইয়ার্স ধরে আছে এখানে। হ্যাঁ। আপনার spouse তখন হিসেবে আপনার তখন আপনার স্ট্যাটাসটা কি ছিল? তখন ইনিশিয়ালি ছিল স্টুডেন্ট, দেন টায়ার 4, তারপর পিএসডব্লিউ। ওকে, থ্যাংক ইউ। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি যে ওনার এফএলআরএম সাকসেসফুল হওয়ার সাথে সাথেই আপনি সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা, এটাই তো, তাই না? জি জি জি, প্লিজ। ওকে, থ্যাংক ইউ ভাই। আর কোনো প্রশ্ন আছে নাকি? না, দ্যাটস ইট, থ্যাংক ইউ। Okay, thank you. Keep watching the show. We'll try to answer your question. Thank you. Mr. Rahman? হ্যাঁ, এটা আনসার হচ্ছে উনি পারবেন, কারণ ওনাকে আর 2 বছর ওয়েট করতে হবে না। এফএলআরএম এ যখন স্পাউস হিসেবে পারমিশন পেয়ে যাবেন, তখন তো 2 ইয়ার্স রিকোয়ারমেন্টসটা মিট হয়ে যায়। উনি পরের সাথে সাথে অ্যাপ্লাই করে দিতে পারবেন সেট ও দি সেট এম যেহেতু দিয়ে উনি আগে থেকেই সেটেলমেন্টের আছেন, জন্য। হ্যাঁ। হ্যাঁ, সেটা পারবেন আপনি করতে। আপনাকে 2 বছর অপেক্ষা করতে হবে না, অ্যাজ এ স্পাউস থাকতে হবে না আমার ওয়াইফকে। হ্যাঁ। সো এই ক্ষেত্রে মানে যারা আগে স্পাউস হিসাবে এসেছেন, যারা কিন্তু এফএলআরএম তো করতেই হবে, বিকজ অ্যাজ এ স্পাউস পারমিশন as a পেতে spouse হচ্ছে, এবং 2 permission বছর পাইতেই থেকেই হবে। থেকেই আগে আছেন, সুতরাং সেট এম দিয়ে করে দিবেন তখন। সাথে সাথে থ্যাংক ইউ মিস্টার রহমান। আশা করি প্রিয় দর্শক আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা কোয়েশ্চন আসলে ভাইসাব। हो गए ভাইয়া? আমার কোয়েশ্চন হইলো কি ভাইসাব, এই দিনে আজকে 28 তারিখ থেকে যে পরিবর্তন হয়েছে লাইফ টেস্ট আর B1, জি। আমি লাইফ টেস্ট ফার্স্ট করছি। B1 এর বদলা ইসোল এন্ট্রি লেভেল 3 স্পিকিং এন্ড লিসেনিং, যেটা ওটা ফার্স্ট করছি। মানে আমার এই দুইটা দিয়ে আমি ইনডিফিনিটিভ লাগে অ্যাপ্লাই করতাম পারবো। I think it should be fine. আর কোনো প্রশ্ন আছে নি? আর কিছু প্রশ্ন নাই। আমি ওটার মাঝে কনফিউশন রাখি, সেও করে B1 লাগবো, আর আমি ইসোল এন্ট্রি লেভেল 3 সিটি অ্যান্ড গিল্ড ওয়ার্নিং বডি অফ ফুল রেজিস্টার্ড সবটা কি করছি। ওকে, থ্যাংক ইউ। আপনার প্রশ্ন বুঝতে পারছি। আপনার টেলিভিশন দেখতে থাকো ভাইয়া, আমরা প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ মিস্টার রহমান। আমি গাইডেন্স কোন জায়গায় দেখছিলাম যে B1 লেভেল অথবা এন্ট্রি লেভেল 3, আপনার খেয়াল পড়ে না? আমি অ্যান্টিবায়োটিকটা দেখি নাই, কিন্তু B1টাই দেখতেছি সব জায়গায়। আমি যে আপনি দেখে থাকেন সেটা দেখেছেন, আমি দেখি নাই। আমার কাছে মনে হয় যে আমি কোন জায়গায় দেখছিলাম, আমি 100% শিওর নাই। আমি দেখি নাই। ব্রেকও আমরা একটু রিসার্চ করি, উইল ফাইনালাইজ দ্য আনসার এন্ড দেন অফ কোর্স ইনফর্ম দ্য ভিউয়ার হু কল্ড আস, but I think it should be fine. Okay, we'll go to the next caller of the show. Let's see who is on the line. Do we have a caller? Hello, assalamu alaikum. Ji, assalamu alaikum. হ্যালো, জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, বলেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমি এই দেশের 2004 জি। 1 বছরের ওয়ার্ক পারমিট আসলাম আর কি। জি ভাই, আমার কথা শুনছেন? আমি হুনিয়ার ভাইয়া, আপনি খোকা। আচ্ছা ভাইয়া, তো আমি এই দেশের 2004 আসলাম, SBS এ আসলে আপনি। ওয়ার্ক পারমিট আসলাম। আমার বাদে আমার এটা তো আমি ওভার স্টেড হয়ে গেছিলাম কি। তো 2007 আমি একটা হিউম্যান রাইট কেস মারছিলাম। মারার বাদে তারা 3 মাস বাদে আমার কেসটা রিফিউজ করে লইছে। বাদে আপিল করছিলাম, ও 2007 আমার কেসটা তারা রিফিউজ করে দিয়েছে। তো আমি আর কোনো কিছু করছি না, অবস্থায় আছি। আর সেকেন্ডলি আমার কোয়েশ্চনটা হইল একটা, আমি 2010 আমরা একটা মেরিট করছিলাম, ইসলামিক মেরিট। তো কোনো লিগেলি ভাবে কোনো ডকুমেন্ট আসিল না। তো বাদে হইলো আমার
11 আমার একটা বাচ্চা হয়েছিল নভেম্বরও। তো আমি আমার এর ভিতরে আমার একটু প্রবলেম হয়ে গেছে কি হওয়ার কারণে আমি আমার বাচ্চাটা দেখতেও পারছি না, আর আপাতত কান্দাম আমার ছেলেটা কয় আছে। এখন আমি কিতা করতাম পারি, মানে এটা আমি একটা লস্টের মতো আছে আমার বাচ্চাটার লইয়া। ওকে, আপনার একটা আপনার একটা জিনিস আমি জিজ্ঞাই, আপনার যেহেতু আপনার ম্যারেজটা ব্রেকডাউন হয়ে গেছে কি, বা স্টিল তো আপনার বাচ্চা যেহেতু আছে, আপনার কোনো ফ্যামিলি লয়ারের মাধ্যমে চাইল্ড কন্ট্যাক্টর লাগে ট্রাই করছিলেন? জি না, আমি তো কিছু করছি না। ওকে, আর কোনো প্রশ্ন আছে নি আমি আপনার? দেখা করতাম পারছি না। আমি প্রথম অবস্থায় যোগাযোগ করছিলাম, যে তারা যোগাযোগ করার সময় তারা বলছেন যদি বেশি মানে কিছু করি তা আমারে তারা একটা হ্যারাসমেন্ট করবে, এর লাগে আমি আর মানে কিছু করছি না। ও আপনার বাচ্চার বয়স কত এখন? এখন 2 বছর হয়েছে। 2 বছর। ওকে, থ্যাংক ইউ ভাই, আপনার প্রশ্ন বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আনসারও যাই গিয়া নাকি দা? জি ভাই, জি। ওকে, থ্যাংক ইউ। আপনি টেলিভিশন দেখতে থাকুকা। মিস্টার রহমানের কাছে আমি জিজ্ঞাসা মধ্যে মিস্টার রহমান হ্যাজ টু সে অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ভাইয়া। মিস্টার রহমান, আমার যেমন হয় ম্যারেজটা ব্রোকেন ডাউন হয়ে গেছে, সম্পর্ক নাই স্পাউসের সাথে, কিন্তু একটা বাচ্চা আছে, ওনার বাচ্চাটাও কোথায় বলছেন জানেন না, সেটা জানি না সেখানে এটা হলো কেন। আপনি যেটা বলেছেন যে ওনার উচিত হবে অ্যাক্সেসটা এস্টাবলিশ করা, কারণ বাচ্চা উনি কোথায় আছে সেটা যদি না জানেন তাহলে তা অ্যাপ্লাই করা যাবে না। আমরা জানি অ্যাক্সেস টু চাইল্ড যেটা আইন আছে, তো ওনাকে প্রমাণ করতে হবে যে বাচ্চার রেসপন্সিবিলিটি আছে অথবা বাচ্চার অ্যাক্সেস আছে। কোর্ট অর্ডার হতে পারে, এগ্রিমেন্ট হতে পারে আদার স্পাউসের সাথে। ওনার যদি কোর্টে যে কোনোভাবে অ্যাক্সেসটাকে এস্টাবলিশ করা দরকার, বাচ্চাকে তিনি দেখার রাইট আছে বা দেখতে পান, দেখার সুযোগ আছে, তাহলে উনি অ্যাপ্লাই করতে পারেন অ্যাক্সেস টু চাইল্ড হিসেবে ওই রাইটের উপরে। এবং আমি মনে করি যেহেতু ওনার পার্টনারের সাথে ম্যারেজ ব্রোকেন ডাউন, তো সেটা অ্যাক্সেস চাইল্ড করা যেতে পারে। উনি একটা কথা মাঝখানে বলেছেন যে উনি হয়তো ভয় পাইছেন, উনি বাচ্চার সাথে যোগাযোগ করলে তারা হয়তো বলছে যে তোমার প্রবলেম হবে, এই হবে। কিন্তু একটা জিনিস এখানে সবারই ক্লিয়ার থাকা দরকার, ফ্যামিলি কোর্টে যদি কোনো একটা বিষয় যদি পেন্ডিং থাকে তাহলে ইমিগ্রেশন ডিসিশন নেওয়াটা উচিত না। এই ধরনের কেস ল আছে 2-3টা। সো ফ্যামিলি কোর্টে আপনার বাচ্চার কোন জায়গায় আছে আপনি যদি নাও জানেন, এটা ফ্যামিলি কোর্টে আপনার সলিসিটারের মাধ্যমে, ফ্যামিলি সলিসিটারের মাধ্যমে যদি চাইল্ড কন্ট্যাক্টের জন্য অ্যাপ্লিকেশন করেন, এটা বাচ্চাকে এরকম লুকিয়ে রাখতে পারবে, তাতে অ্যাবডাকশন হয়ে যাবে। হ্যাঁ, না, কারণ বাবা বাচ্চাকে পাবে না, সেটা তো হতে পারে না, অবশ্যই না। সো এই ক্ষেত্রে মানে মিস্টার রহমান রাইটলি বলেছেন যে ফ্যামিলি সলিসিটারের মাধ্যমে চাইল্ড কন্ট্যাক্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন করুন। অ্যাটলিস্ট আপনার অ্যাপ্লিকেশন যতদিন পেন্ডিং থাকবে, আপনার ইমিগ্রেশন ডিসিশনটা হোম অফিস নেওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আপনি চাইল্ডের সাথে কন্ট্যাক্ট এস্টাবলিশ করতে পারেন কোর্টের অর্ডারের মাধ্যমে, যদি তারা নিজেরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি না হয় কোর্টের অর্ডারের মাধ্যমে, তাহলে এই বেসিসে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার অ্যাপ্লিকেশন স্ট্রংই হবে। আর যদি ওয়ার অ্যাবাউটস অফ দ্য চাইল্ড অর দ্য আদার প্যারেন্ট আপনি নাও জানেন, তাও কিন্তু সলিসিটারের মাধ্যমে এটা খুঁজে বের করা সম্ভব আছে, এটা অসম্ভব কিছু না। সো এখনই আপনার উচিত যে একজন ফ্যামিলি সলিসিটারের সাথে কথা বলে আপনি এখনই স্টেপ নেওয়া উচিত। হোয়াট ডু ইউ থিংক মিস্টার রহমান? হ্যাঁ, সেটাই ওনার উচিত হবে, কন্ট্রাক্টের ব্যাপারে কাজ করা ফ্যামিলি সলিসিটারের মাধ্যমে। কন্ট্রাক্ট অর্ডার পাওয়ার পরে অথবা কন্ট্রাক্ট অর্ডার অ্যাপ্লিকেশন চলাকালীন অবস্থায় কিন্তু এই ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করা যাবে, করতে পারেন এনি স্টেজে। ওনাকে যদি এখনো মনে করেন অ্যারেস্ট হয়ে যান, উনি তো বসে থাকবেন না। ওনার একটা বাচ্চা এখানে আছে, সেই বাচ্চাকে উনি বলবেন যে আমি সেই বাচ্চার জন্য আমি দেখা করতে চাই, ইমিডিয়েটলি ফ্যামিলি অ্যাপ্লিকেশনটা করে দেওয়া উচিত হবে ওনার, সেটাই। হ্যাঁ, থ্যাংক ইউ মিস্টার রহমান। আশা করি প্রিয় দর্শক আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা প্রশ্ন আসলো। গো হেড ব্রাদার। যে আমি ইসলাম আমার এখন বাইরে কি আসলো 2006 সো আইয়া ভিজিট আইছে মা বাবার লগে। সো মাঝে মা বাবা ফালাই গেছে, তারা তুই গেছে লাইক ওদের সাথে লেখাপড়া। How old is he? And he's now 20. Okay. So bla so বাদে রিফিউজ বা মাইর করছিল, কেস রিফিউজ করে দিয়েছে 2007 ও বাদে জি খোকা আমার রিফিউজ করে দিয়েছে। বাদে আমার সলিসিটার বাদে কোনো কাম করছে না 5 বছরের মধ্যে। বাদে আমি অ্যাসাইলাম ক্লেম করছিলাম। সো অ্যাসাইলাম ক্লেম বাদে তারা রিফিউজ করে দিয়েছে। বাদে আমার তারা বাংলাদেশে পাঠাইতে আসলো। আপনার কথা কইরা না, আপনার বাইরের কথা কইরা আমি বুঝতে পারছি। রিলিজ গেছিলাম, রিলিজ বেমার হতে আমি রিলিজ যাত্রা দিলাইছিল, বাদর সাইন আমি আর গেছি না। ওকে, আপনার কথা কইরা না, আপনার বাইরের কথা কইরা, বুঝছি না আমি। যে আমার কথা কইরা, আপনার নিজের কথা কইরা। ওকে, ঠিক আছে, ভেরি গুড। সো
অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গেছে কি মাইনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছিলেন নাকি তা জয় করছিলাম হোম অফিসে গিয়ে আমার এটা সলিসিটারে কোনো কাম করছিল 5 বছরের দ্যাটস মধ্যে নট দ্য ইস্যু ভাই আমি যেটা প্রশ্ন করি ওটা উত্তর দিলে আমরা বুঝতে একটু সুবিধা হয় সলিসিটারে কাম করছেন নাকি না এটা তো বুঝতাম না আমরা জাস্ট আমি ফ্যাক্টসটা কারেক্ট করতাম স্যার আপনি অ্যাপ্লিকেশন করছিল অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে এরপরে আপিলও গেছলানি জি না আপিল টেবিল কিছু দিছে না আমি জানি না কিতা অ্যাপ্লিকেশন করছিল আপনি হোম অফিসে গিয়া ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করছিল না পোস্টে অ্যাপ্লিকেশন করছিল যে আমি এটা ফিঙ্গারটিপ কিছু দিছি না এটা বা আমি আইদের সময় করছিলাম হ্যাঁ যে আমি আপনার বাইর করছিলাম কি ব্ল্যাক সময় আমি 17 আসলাম আমি বাইর করছিলাম আপনার হুম হুম সো ওই সময় তো আমার ফিঙ্গারটিপ শটটা নিয়ে তারা রেকর্ডার ফাইল দিছিল দ্যাটস ফাইন সো বাট আমি একটা জানতে চাইলাম আমি বিয়া করেছি আর কি ওকে বিয়া করছি আমার ওয়াইফ প্রেগনেন্ট ভেরি গুড তখন আমি যদি অ্যাপ্লাই করি আমার কোনো এফেক্ট হইব না কিছু হইব না এফেক্ট হইব নাকি অ্যাডভান্স মাইল করছলা তাই আপনি ওয়ারি করা মাইল করি আপনার কোনো কেস হইছে না আপনার এগেইনস্টে জি আসলো কনভিকশন যে সপ্তাহ শেষ হয়ে গেছে তারা কইছে আমার 2 বছর বাদে একবার আমি রিফ্রেশ লাইক আমি ভালো আমার কোনো রেকর্ড থাকতো না কিতা হইছিল আপনারে কিতা পানিশমেন্ট দিছিল তারা তারা আমি যখন পুরো মারছিলাম আমাকে আমি কলেজে একবার মার করেছিলাম দ্যাটস নট দ্য কোয়েশ্চন ইজ আপনারে পানিশমেন্ট কিতা দিছিল তারা কনভিকশনটা কিতা আছে হ্যালো ইউ স্টিল দেয়ার হ্যালো আমার কমিউনিটি সার্ভিস দিছিল কমিউনিটি সার্ভিস ওকে কমিউনিটি রিহ্যাবিলিটেশন অর্ডার দিছে তো কমিউনিটি সার্ভিস দিছে কবে দিছে জি এটা 2009 দিছিল কত দিনের লাগে 2009 কত দিনের লাগে দিছিল জি আমার দিছিল 2 বছর আমি 1 বছর করছি তারা হইছে আমি লাগতো না আমার সবটা ঠিক করার আছে বাদে এভরিথিং ফাইন আছে ওকে সো ইওর ওয়াইফ ইজ এ ব্রিটিশ সিটিজেন ইজ দ্যাট কারেক্ট জি আপনি যারা বিয়া করছেন তাই ব্রিটিশ সিটিজেন নি জি তাই ব্রিটিশ সিটিজেন ওকে এন্ড শি ইজ এক্সপেক্টিং এ বেবি জি ওকে এখন আপনি আপনার নতুন সার্কামস্টেন্সের উপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ওটা তো জানতে চাইরা জি তখন আমার কিটা লাগবে আমি 18000 পাউন্ড আমার ওয়াইফে দেখাই লাগবে নি 18600 দেখানি লাগবে না না ওটা আমরা বুঝতাম পারছি বাট আপনার তো কোনো আমি ফোনটা স্ট্যাটাস কেন আমার কোশ্চেন আনসার দিলাম ভালো হইব ওকে নো ওয়াইফে প্রবলেম কাম করেননি ওয়াইফে কাম করেননি জি না তাই housewife. কাম করেন না ওকে আই আন্ডারস্ট্যান্ড ওকে বাট আপনার তো কোনো লিভ নাই এনিওয়ে আপনি তো ভিসা ছাড়া আছেন দেশে জি ওকে ওকে ভাই আপনার প্রশ্নটা বুঝতাম পারছি এই প্রশ্নটা খুব বিরতির পরে আমরা দিমু আপনি বিরতির পর্যন্ত একটু ওয়েট করুক এবং খুব আমরা চেষ্টা করবো আপনারা পুরোপুরি বুঝাইয়া দেওয়ার এই ব্যাপারে সো আপনি ধৈর্য ধরে একটু অপেক্ষা করুক আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ এ ব্যাড নিউজ আই থিঙ্ক ইউ উইল হ্যাভ এ গুড নিউজ ওকে থ্যাংক ইউ ভাইয়া Mr. Rahman, let's go to the break and then come back and try to answer this question. প্রিয় দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম It's time to take a commercial break. We'll be right back after the break. Until then, please stay with us. প্রিয় দর্শক বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন খালেদ এবং আমার সাথে আছেন প্রিন্সিপাল অফ সিটি সলিসিটার্স মিস্টার শফিকুর রহমান মিস্টার রহমান বিরতিতে যাওয়ার আগে এক ভাই প্রশ্ন করেছিলেন এর আগে আরেকটা আউটস্ট্যান্ডিং প্রশ্ন ছিল ইসল এন্ট্রি লেভেল 3 whether it is equivalent of B1 level CEF or B1 level or not. But anyway, let's get on with the immediate question which was asked that the gentleman he got married to a British citizen, the wife is expecting, he came to this country as a minor. উনি বলেন যে 2006 এসেছিলেন তারপরে মাইনাস অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা রিভিউজ হয়েছে এরপর বিয়ে করেছেন এখন ব্রিটিশ সিটিজেন এবং তার বাচ্চা ওয়াইফ এক্সপেক্টিং আমি মনে করি ভালো একটা জায়গায় উনি কনফিউজ সেটা হলো উনি বোধহয় ইয়াং এজে একটু গন্ডগোল করেছেন সেখানে কনভিকশন সেখানে কমিউনিটি সেন্টেন্স হয়েছে ওনার জন্য আমরা দেখি রিহ্যাবিলিটেশনে কিন্তু কমিউনিটি সেন্টেন্সের কিছু আমরা দেখতে পাই না ফাইনের কথা আছে সেখানে ইমপ্রিজনমেন্টের কথা আছে আমি আশা করি এই যে সিচুয়েশন ওনার ব্রিটিশ ওয়াইফ বাচ্চা যেটা হবে সেটা ব্রিটিশ হবে সেক্ষেত্রে এই অফেন্সের কারণে যে ওনাকে সুইটেবিলিটি আটকে দিয়ে বলা হবে তুমি চলে যাও এটা হবে না অটোমেটিক ডিপোর্টেশন পড়ছো না এক বছরের নিচে সেন্টেন্স হলে সেটা অটোমেটিক না প্রিজন সেন্টেন্স তো হয় না এনিওয়ে সেন্টেন্স না সুতরাং আমি মনে করি যে ওনার ক্রিমিনাল অফেন্স নিয়ে এটা শক্ত কোনো কারণ হবে না কোনো শক্ত কারণ হবে তো এটা লুকিয়ে রাখা ঠিক হবে না আর ওনার অ্যাপ্লিকেশন বলবো যে বিএটা রেজিস্ট্রেশন করা উচিত অথবা ওনার যদি লিভ টুগেদার করে থাকেন 2 বছর তাহলে উনি কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে পার্টনারটা এস্টাবলিশ করতে হয় অনেকে অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন X1-এ কিন্তু X1-এ তো পার্টনারশিপ ডেফিনেশন দেওয়া আছে হয়তো বা বিএ রেজিস্টার হতে হবে তাহলে পার্টনার আবার যদি বিএ রেজিস্টার না থাকে তাহলে সেখানে যদি 2 বছর লিভ টুগেদার করেন অ্যাকর্ডিং টু ম্যারেজ তাহলে সেটা হতে পারে ডিউরেবল রিলেশনশিপ
তাহলে পার্টনার এস্টাবলিশড হবে এবং সেখানে EX1 উনি সাকসেসফুল হবে। তো সবচেয়ে ইজি হচ্ছে ম্যারেজটা রেজিস্টার করে ফেললে। সেটা ব্যাপারে আমি বলবো যে অনেকেই আমাদের 2 ইয়ার্স এর ডকুমেন্টস অনেকের থাকে না, যদিও একসাথে অনেকের থাকে না। আমি যেটা ফিল করি, আমি আমার ক্লায়েন্টে যারা বলেন যে অনেক ম্যারেজ রেজিস্টার নাকি রিফিউজ করে, তো ইমিগ্রেশন এই ব্যাপারে যদি আপনি একটু বলেন। হ্যাঁ, এই ব্যাপারে আমি বলবো যে আমি দেখেছি যতটুকু রেজিস্ট্রেশনের যেসব রিকোয়ারমেন্টস আছে সেখানে কোথাও বলা হচ্ছে না যে একজনের ইমিগ্রেশন স্ট্যাটাসকে প্রমাণ করতে এক্সামিন করতে হবে ম্যারেজ রেজিস্ট্রারকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে সাম ম্যারেজ হয় সেটা যেন ইনফর্ম করে হোম অফিসকে। তাহলে হোম অফিস কী করবে? ইনভেস্টিগেট করবে এটা জেনুইন ম্যারেজ না সাম ম্যারেজ, সেই দায়িত্ব শুধু দেওয়া হয়েছে। এখানে বলা হয় নাই যে ইমিগ্রেশন ডকুমেন্ট চেক করো, না থাকলে দিও না, এরকম কোনো ধরনের ইনস্ট্রাকশন নাই। ম্যারেজ রেজিস্টার তো ম্যারেজ অ্যাক্টের আন্ডারে কাজ করতে হবে, ম্যারেজ অ্যাক্টের ইন অ্যাকর্ডেন্স উইথ ম্যারেজ অ্যাক্ট। এবং ম্যারেজ অ্যাক্টে ইমিগ্রেশন স্ট্যাটাস ইজ নট এ রিকোয়ারমেন্ট টু রেজিস্টার ম্যারেজ না। এবং সেখানে যেটা বলা হচ্ছে এখন নতুন আইন যেটা বিল আসবে নেক্সট ইয়ার, যেটা বলা হচ্ছে সেখানে নোটিস পিরিয়ডটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এখন 2 উইকস আছে, সেটাকে 4 উইকস করা হবে, সেটাও হোম অফিস বলছে। কিন্তু ওই আপনি দেখবেন ইমিগ্রেশন বিলে বলা হচ্ছে যে এখন নাকি বর্তমান যে রুলটা আছে হোম অফিস কিন্তু তাদের ওই বিলে বলেছে যে এখন কিছুই করতে পারে না একজন ম্যারেজিস্ট্রার, 2 সপ্তাহ সময় আছে। ইভেন সাব ম্যারেজ হলেও নো পাওয়ার টু স্টপ দ্য ম্যারেজ। সে বুঝতে পারছে এটা সাব ম্যারেজ, সে ইউকিউবিকে জানিয়ে দিল, কিন্তু ইউকিউবি 2 সপ্তাহের ভিতরে কোনো প্রমাণ পাচ্ছে না যেটা সাব ম্যারেজ না জেনুইন ম্যারেজ, তাহলে তো রেজিস্ট্রারকে রেজিস্ট্রি করতেই হচ্ছে। সুতরাং হোম অফিস তার ডকুমেন্টে বলতেছে যে ম্যারেজ রেজিস্ট্রারের পাওয়ার নেই বর্তমান আইনে। কিন্তু অনেক ম্যারেজ রেজিস্ট্রার তো মানে বুঝে হোক আর না বুঝে হোক অনেকে রিফিউজ করছে। এই ক্ষেত্রে ক্লায়েন্টদের কি করা উচিত? ক্লায়েন্টদের অবশ্যই প্রেশার করা উচিত যে আমাকে রিজনিং দাও, আন্ডার হুইচ ল তুমি বলছো আমাকে এটা রেজিস্ট্রি করবে না। এবং সেটা রাইট টু ম্যারেজ, যেটা আর্টিকেল 12 যেটা আছে সেটাও তো ভায়োলেশন হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। বিয়ে করার রাইট তো সবার আছে। ভ্যালিড এক্সকিউজ ছাড়া যদি রিফিউজ করে তাহলে লিগ্যাল প্রসিজিওরটা কি হবে এই ক্ষেত্রে? না, এখন কথা হচ্ছে এটা তো একটা স্টেটরি বোর্ড, তার এগেইনস্টে আপনি যদি জেআরে যান সে যেতে পারেন আনরিজনেবল যদি রিফিউজাল হয়ে থাকে। তো আমি বলবো অ্যাটলিস্ট সেখানে চ্যালেঞ্জ করা উচিত, আনলফুল। হ্যাঁ, অ্যাটলিস্ট চ্যালেঞ্জ করা উচিত যে উইদাউট অথরিটি তুমি বলছো যে আমাকে দিবে না, তোমার অথরিটিটা কোথায়, কোন আইনে তুমি বলছো আমাকে দিবে না। সো ওই ভদ্রলোক যদি ম্যারেজ রেজিস্টার করেন তাহলে ভালো হয়। হ্যাঁ, ম্যারেজ রেজিস্ট্রি করা উচিত, করলে ভালো হবে। এবং ওনার রেজিস্ট্রেশন যখন যাবেন, যদি রেজিস্ট্রি করতে চায় না, নতুন বিলটা আমরা জানি ওনারা বলেছেন যে এই ইন টার্মস অফ সাব ম্যারেজ এই প্রভিশনটা 2015-তে আসবে, এর আগে আসছে না, এটা ডিলে করে আসছে। তো এই কারণে যেহেতু এটা সবাইকে নোটিস পিরিয়ডটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এর জন্য হয়তো এই ক্লজটা আসবে 1 বছর পরে। কিন্তু এখন উচিত হবে সবার ম্যারেজ রেজিস্ট্রারকে প্রেশার করা, তুমি কেন আমাকে রেজিস্ট্রি করবে না বলো, কোন আইনে করবে না বলো। কারণ আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের কাছে বেশি ওয়ারিং হচ্ছে, জেনুইন ম্যারেজ। আমার একটা ক্লায়েন্ট বাচ্চা আছে, তাকেও রিফিউজ করছে যে আমরা রেজিস্ট্রি করবো না। প্রশ্ন আসছে জেনুইন কিনা। সাব ম্যারেজ হলে সেটা কনফিউশন হলে হোম অফিসকে জানালে তারা ইনভেস্টিগেট করবে, কিন্তু একটা জেনুইন যেখানে দেখতেই পাচ্ছ সেখানে আন্ডার হোয়াট অথরিটি তুমি বলছো যে আমি রেজিস্ট্রি করবো না, কোনো বেসিস নাই, তো সেটা সবাইকে চ্যালেঞ্জ করা উচিত। তো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ম্যারেজ রেজিস্টার করা উচিত, আনলেস যদি 2 ইয়ার্সের কোহ্যাবিটেশন মানে লিভ টুগেদারের ফুল ডকুমেন্টস দেখানো যায়। আর অ্যাপ্লিকেশনটা তো অবশ্যই প্রেফারেবল। আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি যে বাচ্চা হওয়ার পরে করলে ভালো হয়। হ্যাঁ, এটা তো বাচ্চা হলে পুরো একটা ব্রিটিশ বাচ্চা আছে, সেখানে সেকশন 55 চলে আসবে, EX1 আর অন্যান্য ফ্যাক্টর আসবে। সেটা তো EX1 এর একটা ক্রাইটেরিয়া তো হচ্ছে মানে বাচ্চার সাথে রিলেশনশিপ। বাচ্চা না, সেখানে বাচ্চা 7 ইয়ার্সের কথা বলা হচ্ছে, EX1 বাচ্চা 7 ইয়ার্স থাকে দেশে কারো, আর না হলে স্পাউস ব্রিটিশ থাকে, এইসব বলা হচ্ছে। বাচ্চা সেকশন 55 চলে আসবে, এটা স্ট্রং অ্যাপ্লিকেশন হবে উনি যদি বাচ্চা হওয়ার পরে করেন। বাট আমরা বলবো যে এনি টাইম যদি একটা প্রবলেম হয়, অ্যারেস্ট হয়ে যান, ডিটেইন হন, অবশ্যই ওনাকে স্টেট অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এখন যেটা বলা হচ্ছে যে রাইট অফ অ্যাপিল লিমিট হওয়ার পরে সবাইকে হিউম্যান রাইটস ক্লেমটাকে করতে হবে, কারণ এছাড়া রাইট অফ অ্যাপিল ভবিষ্যতে আর থাকবে না। আওয়ার ফেভারিট আর্টিকেল 8। থ্যাংক ইউ মিস্টার রহমান। একটা আউটস্ট্যান্ডিং প্রশ্ন ছিল, এই প্রশ্নটা উত্তর দিয়েই আমি নেক্সট কলের মধ্যে যাব। এক ভাই প্রশ্ন করেছিলেন বিরতিতে যাওয়ার অনেক আগেই যে এন্ট্রি লেভেল 3 ইসোল যদি উনি করেন তাহলে এটা কি B1 এর ইকুইভ্যালেন্ট হবে কিনা। আমরা ভেরি কুইকলি যতটুকু সার্চ করতে পেরেছি ওটা থেকে জানা গেছে যে ক্যামব্রিজের ইসোল যদি হয় এবং
ট্রিনিটি কলেজের ইসোল যদি হয় এন্ট্রি লেভেল 3 ইজ ইকুইভ্যালেন্ট অফ B1 অফ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। এই সূত্র ধরে আমরা বলতে পারি যে সিটি অ্যান্ড গিলসের এটা হওয়ার কথা, কিন্তু সিটি অ্যান্ড গিলসের স্পেসিফিকলি ওইখানে লেখা নাই, যার কারণে আমরা কনফার্ম করতে পারতেছি না। কিন্তু আমরা ধরে নিচ্ছি যেহেতু ক্যামব্রিজ এবং ট্রিনিটি কলেজ দুইটাই ইসোল প্রোভাইডার এবং সাথে সাথে সিটি অ্যান্ড গিলস শুড বি কনসিডার্ড ইন লাইন উইথ অ্যান্ড দ্যাট শুড বি ইকুইভ্যালেন্ট অফ B1। থ্যাংক ইউ ভিউয়ার যিনি আপনি কল করেছিলেন। উইল গো টু দ্য ফার্স্ট কলার অফ দিস সেগমেন্ট। লেটস সি হু ইজ অন দ্য লাইন নাও। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ব্রিটিশ সিটিজেন এদেশে। আমার ওয়াইফ 25 ডিসেম্বর 2011 এসেছেন। তো আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে এখন যে B1, জি বলেন। শুনতে পাচ্ছেন? জি জি বলেন। হ্যাঁ, এখন যে B1 রিকোয়ারমেন্টটা, এটা কি শুধু ইসোল ধারাই হবে না IELTS দিলেও হবে যদি সেখানে 4.0 পায়? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমি এখানে বেনিফিট ক্লেম করতেছি, হাউজিং বেনিফিট, চাইল্ড বেনিফিট, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এগুলো সব আমার নামে। এটা কি তার অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা হবে কিনা? ওকে, উনি কোনো কাজ করেন কিনা আপনার ওয়াইফ? জি না, জি উনি না। কোনো কাজ করেন না। আপনি কাজ করেন? আপনি কাজ করেন কিনা? জি, আপনি কাজ করেন। আপনি কত বেতন পান? 35 hours। এবং আপনার যদি আমরা ইমিগ্রেশন পারপাসে বেতনটা জানতে চাচ্ছি, আপনার অ্যামাউন্ট অফ ওয়েজেস কত আপনার? আফটার ট্যাক্স অ্যারাউন্ড 200 পাউন্ড। অ্যারাউন্ড 200 পাউন্ড। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আপনার দুইটা প্রশ্নই আমরা বুঝতে পেরেছি, দুইটা প্রশ্নের উত্তরই আমরা দেবো। আর কোনো প্রশ্ন আছে নাকি আপনার? জি না। ওকে, থ্যাংক ইউ। আপনি টেলিভিশন দেখতে থাকুন, আমরা অবশ্যই প্রশ্ন দুইটারই উত্তর দেবো। মিস্টার রহমান, ভদ্রলোক দুইটা প্রশ্ন করেছেন। একটা হচ্ছে যে ওনার ওয়াইফ ব্রিটিশ ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশনের সময় B1 এর যেটা একটু আগে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, এটা কি শুধু ইসোল? সবাই ইসোল বলতেছে, আসলে কি ইসোল শুধু দিতে হবে না IELTS আগে করলে আপনি যেটা হবে? বললেন যে ইসোলটাকে দিয়ে ট্রিনিটি এবং কেমব্রিজ থেকে তারা বলা হচ্ছে যে কেউ যদি ল্যাঙ্গুয়েজ করে থাকেন তারা ওই দুইটা ইনস্টিটিউটে বলা প্রতিষ্ঠানে বলা হচ্ছে B1 মানে এন্ট্রি লেভেল 3। তো এটা সবাইকে আসলে এগুলো ডিটেইলসে যেতে হবে, যেখানে যেই বলেন। আমরা ওদের বেসিস বলা ঠিক হবে না। যেটা হচ্ছে যে ওনার যেটা IELTS কি কোর্স করা আছে সেটাও দেখার ব্যাপার, দেখে বলতে হবে যে আসলে B1 ইকুইভ্যালেন্ট হবে কিনা। ব্যাপারটা হচ্ছে যে ওনার স্পেসিফিক প্রশ্নটা ছিল এটা যে শুধু কি ইসোল ল্যাঙ্গুয়েজ টেস্ট B1 লেভেল হইতে হবে না অন্যটা কি? এটা কিন্তু স্পেসিফিকলি বলা আছে ইউকেবি ওয়েবসাইটে যে B1 লেভেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, অ্যাপ্রুভড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু অনেকগুলো আছে। সেটা ইসোল আছে, B1 হাইয়ারও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ইসোল আছে। ওনার প্রশ্নটা হচ্ছে যে কোন কোর্সটা করব? যেকোনো কোর্স হতে পারে, লেভেলটা হবে। হ্যাঁ, লেভেলটা হচ্ছে B1। IELTS আছে, পিয়ারসন আছে, টুয়েক আছে, তারপরে আমার মনে হয় EMD আর একটা আছে, অনেক নাম UKB এর। IELTS is one of the leading one anyway. IELTS অনেকে করেন না, হ্যাঁ, as long as উনি যদি লেভেল যেটা যদি B1 এর উপরে হয়ে থাকে 4.5 তাইলে উনার সমস্যা হওয়ার কোনো কথা না, এটা দিয়ে উনি করবেন। এবং IELTS is ইসোল থেকে কিন্তু IELTS এর স্ট্যান্ডার্ড অনেক বেশি, so it shouldn't be a problem. IELTS is, I believe, last time I checked, IELTS is in the UKB's recognized English language test. It shouldn't be a problem. Secondly, উনি যে প্রশ্নটা করেছেন adequate maintenance এর উনি সব ব্যাপারে, বেনিফিট নিচ্ছেন। উনি বলছেন উনি নিজে ব্রিটিশ সিটিজেন এবং উনি এন্টাইটেল সবগুলো বেনিফিট নিতে পারেন, কিন্তু উনার যেটা হবে সেটা হচ্ছে ওনার ওয়াইফ পাবলিক ফান্ডের রেস্ট্রিকশন আছে, ওনার ওয়াইফ কোনো পাবলিক ফান্ড নিতে পারবেন না। এখন ওনাদের ওয়াইফের জন্য উনি অ্যাডিশনাল বেনিফিট নিচ্ছেন কিনা, উনি আর্গুমেন্টটা এটাই করতে পারবেন যে আমি তো যেটা কাজ করি সেটা ওয়াইফকেই চালাই, অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন আমি আমার বেনিফিট দিয়ে চলছি। যেহেতু উনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিতেছেন, আশা মনে করতেছি যে তাদের বাচ্চাও তো আছে। ইনকাম একেবারে না থাকলে আমরা বলতাম যে তাহলে বেনিফিটটা চলে যাচ্ছে ওয়াইফের কাছে। যেহেতু একটা ইনকাম আছে, ওনার আর্গুমেন্টটা করতে পারবেন যে আমার ইনকাম দিয়ে আমি ওয়াইফকে চালাই, আর বেনিফিট আমি আমার রাইটে নিতেছি। shouldn't be a problem. shouldn't be a problem, আমি মনে করি সমস্যা হওয়ার কথা না। ওকে, থ্যাংক ইউ মিস্টার। কারণ এখানে কিন্তু একটা জিনিস ইমিগ্রেশন রুলস 6 এ মানে অ্যাডিকুয়েট রিকোর্স টু পাবলিক ফান্ডস, যেটা বলতে অ্যাডিশনাল, কথাটা হচ্ছে অ্যাডিশনাল। উনি যে বেনিফিটটা পাচ্ছেন অ্যাডিশনাল নিচ্ছেন কিনা, উনি যে বেনিফিটটা পাচ্ছেন সেটা ওনার যে রাইটে আছে সেটাই উনি নেবেন। উনি ওয়াইফের জন্য এক্সট্রা বেনিফিট নেবেন। এক্সট্রা বেনিফিট না নিলেই এটা রিকোর্স টু পাবলিক ফান্ডস। আমার এই টাইম পাচ্ছি, ওয়াইফের জন্য এক্সট্রা নিচ্ছি না, তাইলে তো হয়।
এবং সেটাই অনেকেই stressful। কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম হয় যেটা চাইল্ড ট্যাক্স ক্রেডিটে আর ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটে। ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটে চাইল্ড ট্যাক্স ক্রেডিট কিন্তু একসাথে মানে একজনকে দিতে পারে না তারা, মানে ওইখানে সেটা প্রসেসের মধ্যে অ্যাপ্লিকেশনে বলতে হবে, ডিটেইলস দিতে হবে বোথ পার্টনারের, সেটা সবই দেখবে তারা। হ্যাঁ। এবং সেখানে এটাও বলে দেওয়া উচিত যে আমার ওয়াইফ এন্টাইটেল না, হ্যাঁ তাহলে ক্যালকুলেট করে যেটা দিবার দিল, এবং তাতে তো না, তারা সেটাই দেয়। এবং কোনো কোনো ক্ষেত্রে তারা অনেকেই, আমার কিছু ক্লায়েন্ট বলেই দিছে যে আমার ওয়াইফ কিন্তু পারমিটেড না, তারা বলছে না ইট ডাজন্ট ম্যাটার, তারপরে প্রসিডিউরাল পারপাসে আমাদের ওয়াইফের নাম ডিটেইলস দিতে হবে। হ্যাঁ, এর মানে এটা না যে ওয়াইফ আসলে ট্যাক্স ক্রেডিট পাইতেছেন। থ্যাংক ইউ মিস্টার রহমান। আশা করি প্রিয় দর্শক আপনি যে দুইটা প্রশ্ন করেছিলেন IELTS ইজ ওয়ান অফ দ্যাম, বাট মিস্টার রহমান যেটা বলেছেন যে 4.5 কি আসলেই B1 লেভেলের ইকুইভ্যালেন্ট কিনা, এটা অন টপ অফ আওয়ার হেড এটা নাই, অথবা আপনি চেক করে নিতে হবে, বা IELTS শুড বি ফাইন। অ্যান্ড অ্যাডিশনাল রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডস না নিলেই হবে, আপনি ব্রিটিশ সিটিজেন হিসাবে যদি নিয়ে থাকেন শুডন্ট বি a problem, but please do seek independent legal advice. We'll go to the next caller of the show. Hello caller, assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। Walaikum salam. ভাইয়া আমার দুইটা কোয়েশ্চেন আছে। Go ahead ভাইয়া। ভাইয়া ফার্স্ট আপনারা কিছুটা অলরেডি ডিসকাস করলেন, মানে আমি নেক্সট জানুয়ারিতে ILR এর জন্য অ্যাপ্লিকেশন করব। তো আমার ওয়াইফ ব্রিটিশ, আমি ফুল টাইম কাজ করি, নিয়ারলি 1000 পাউন্ড মান্থলি ইনকাম, বাট আমার ওয়াইফ ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট ক্লেম করছেন। ওরা ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট আমার নামে দেয়, সেম থিং, মানে ওরা বলে অফিসিয়ালি আমার নাম রাখা লাগবে, এই জন্য ওরা আমার নামে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট ওনার অ্যাকাউন্টেই দেয়, বাট আমার নামে দেয়, আর চাইল্ড ট্যাক্স ক্রেডিট ওনার নামে দেয়। আর সেকেন্ড কোয়েশ্চনটা হচ্ছে কি ভাইয়া, ওই কি কি ডকুমেন্টস লাগবে, মানে আমার যত ডাইরেক্ট সব আমার ওয়াইফের অ্যাকাউন্টে, একটা অ্যাকাউন্টে যেটা আমার ওয়াইফের মেইন অ্যাকাউন্ট, তো ডাইরেক্ট ডেবিট কি তাহা লাগে? ওইটা আমার দুইটা বাচ্চা আছে, এবং ওই বাচ্চাদের পাসপোর্ট গুলো আপডেট তাহা লাগবে না, মানে এক্সপায়ার হইলে কোনো সমস্যা হইবে না? ওকে, ওয়াইফ এবং বাচ্চাদের পাসপোর্ট কি এক্সপায়ার হইলে কোনো সমস্যা হইবে না? ওকে, আপনার প্রশ্ন সবটাও বুঝতে পারছি, একটা জিনিস আমি বুঝছি না, ডাইরেক্ট ডেবিট টাকা লাগে নি, এই কথাটা বুঝছি, কিতার ডাইরেক্ট ডেবিট? ডাইরেক্ট ডেবিট বলতে ভাইয়া ওই যে আপনারা বলেন যে প্রুফ অফ অ্যাড্রেস টাকা লাগে এক জায়গার থাকি আর জিও করা, বাট আমার প্রুফ অফ অ্যাড্রেস তো অনেকগুলা, আমার সব সিটি জিও, ইভেন HM রেভিনিউর খাম যে করি সেন্স বাড়িতে সব কাগজগুলা, বাট ব্যাংক এমনি ওই যে ইলেকট্রিক বিল, গ্যাস বিল, তার বাদে রেন্ট, সবটা যেটা ডাইরেক্ট ডেবিট, টেলিফোন বিল, সব ডাইরেক্ট ডেবিট যতগুলা সবগুলো আমার ওয়াইফের অ্যাকাউন্ট। বুঝছি, আমার নামে অ্যাকাউন্ট না। আপনার নামে কিতা কিতা আছে? আমার নামে আমি কারেন্ট বিলও আমার নামে আয়, গ্যাস বিলও আমার নামে আয়, টেলিফোন বিলও আমার নামে আয়, ভেরি গুড। বাট HM রেভিনিউর যে ট্যাক্স ক্রেডিটটা তার অবভিয়াসলি থাকে, জি, এরপরে ও আপনার মেডিকেল কার্ড, এরপরে আমার আপনার ওয়াইফের মেডিকেল কার্ড আছে, আপনার বাচ্চাদের মেডিকেল কার্ড আছে, আপনার HM রেভিনিউ লেটার আছে, আপনার ব্যাংক ইভেন আমি স্টেটমেন্ট সেন্স আছে। কাম করি যে ওরা অ্যানুয়ালি যে লেটার পাঠায়, আপনার ওয়াইফেরও তো বিভিন্ন ডকুমেন্টস সকল আছে এই অ্যাড্রেসও। ইভেন আমার 3-4টা কার্ডের ডকুমেন্টস আছে, মানে 2টা ক্রেডিট কার্ড, 2টা অ্যাকাউন্ট আর বিল আমার নামে আছে। দ্যাটস ফাইন, ভেরি গুড, ওকে, দ্যাটস ফাইন। যে মেইনলি থিং হইলো ওই যে পয়সাটা যে ডেবিট যতগুলা করা, কারেন্ট বিলের আয় আমার নামে, কিন্তু পয়সাটা যায় আমার ওয়াইফের অ্যাকাউন্টে। ডাজন্ট ম্যাটার ভাইয়া, ডোন্ট ওয়ারি, আপনি বেশি Wife চিন্তা applicant করলেন না, নাকি? আপনার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে যায়, তো আপনার এই তো ফ্যামিলি ইনকাম, সো ডোন্ট ওয়ারি, আপনার তো 1000 ভাইয়া, পাউন্ডের বাট মতো ফাইন। কনসার্নটা বেশি আমি ওই যে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট আমি তারা ওখানে ফোন করছি HM রেভিনিউরে, ফোন করি আমি কইছি যে দেখো আমি যে সময় তুমি আমার ফর্ম দাও আমি দিছি, আমার ওয়াইফে ফোন করছেন যে আমার হাজবেন্ডও আমি দিছি যে ইমিগ্রেশন কন্ট্রোল আছে, এর বাদে তারা কইছে হোল্ডও টাকার লাগে, হোল্ডও রাখে তারা কইছে আমরা একটা চার্ট চেক করাম, ওটা চেক করা বাদে তারা আমার ওয়াইফরে কইছে যে কিছু কিছু ক্লেম আছে জয়েন্টলি করা লাগবো, যার কারণে তোমার হাজবেন্ডের নামে কেন রাখাও লাগবো আমরা অফিসিয়ালি, তোমার হাজবেন্ডের কাম করা তুমি করায় না, আর আর কিছু জানি না, আমরা আর কিছু জানি না। এরপরে একটা প্রোগ্রামও শুনছিলাম আপনারা ওলা প্রোগ্রামও কইরা যে ইলে ওয়ার্কিং ট্যাক্স লইতে পারতাম না, লইলে প্রবলেম হইব, তো এর পরের দিন আমি আবার ফোন করছি, তারা সেম থিং তারা যে নাম হরাইতে পারতো না, তারা রাখাও লাগবো। ওকে, আমরা প্রোগ্রামও কইছি নাকি না কনফিউজ কইলিছন ভাইয়া, কিছু প্রোগ্রামও নামও কইতাম সেরকম নাম, মানে একজনের ভিউ দিয়া একটু ওয়ারি ডাকি। আর লাস্ট ভাইয়া পাসপোর্ট কিন্তু কি এক্সপায়ার হইলে কোনো সমস্যা হইবনি না? ওকে, আপনার তিনটা প্রশ্ন আমরা বুঝতাম পারছি, তিনটা লইয়া আলোচনা করবো, আপনি টেলিভিশন দেখতে থাকুক। থ্যাংক ইউ ভাইয়া, আপনার ওয়ারিটা বুঝতাম পারছি আমরা। ওকে মিস্টার রহমান, ফার্স্ট কোয়েশ্চন, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট তাইনোর নামে নিরা, বাট প্রায় 1000 পাউন্ডের মতো তাইনোর বেতন আছে। এটা আমরা আগে আলোচনা করছি যে আর্ন করা মোর দেন এনাফ, মোর দেন এনাফ, he doesn't care public fund wife নিরা বাই কিন্তু লাই নিরা টাইস ক্রেডিট না, তাই চিন্তা ওরা ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটটা তানরে আসলে দেয়, তো মনে আসলে কি তো তাইন বেনিফিট নিরা না, ওটা আসলে তাই চিন্তা হবে, বাট তাই তো ক্লারিফাই করছেন যে আমি এনটাইটেল না, তারপর তারা কইছে ওকে ইট ডাজন্ট ম্যাটার, প্রসিডিউরাল পারপাসে এটা রাখা লাগে, শুডন্ট বি আ প্রবলেম। ভেরি ক্লিয়ার, আমরা আগে ডিসকাস করছি, তা এটা নিয়ে ওয়ারি করার কোনো কারণ নাই।
পাসপোর্ট তাই নিয়ে এখানে ওয়ারি করা যায় না, বাই চান্স পাসপোর্ট এক্সপায়ার বা ভ্যালিডিটি আছে কি আছে না। পাসপোর্ট এটা কোনো একটা বাই চান্স পাসপোর্ট এরা ব্রিটিশ তো উদ্দেশ্য পাচ্ছেন নিশ্চয় অন্য না, আমরা ক্লারিফাই করছি না। বাই চান্স মা যেহেতু ব্রিটিশ তো বাচ্চা তো ব্রিটিশ হইব, বাট আমি ওলা আনসার দেই জিনিসটারে যে আপনার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, আপনার বাচ্চার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, ইটস নট ম্যান্ডেটরি ডকুমেন্টস টু সেন্ড টু দ্য হোম অফিস এনিওয়ে, বাট ব্রিটিশ সিটিজেনশিপ তো এক্সপায়ার হয়েছে না। So the only thing you have to establish is they are British citizen. So birth certificate and passport expire সমস্যা কিছু matter, yeah. আর একটা যেটা প্রশ্ন করছিল যে তাই না ডকুমেন্টস ডাইরেক্ট ডেবিট জিনিসটা আমি তখন বুঝতে পারছি না, তাই হয়তো পে করা না, তার ওয়াইফে পে করা, ডাজ ইট ম্যাটার? না না, ডিসবার্স পেমেন্ট যার যার কই থেকে যার এটাতে ব্যাপার না। তাই যেতে হাজার ইনকাম করা, আমরা জানি যে এখন কত আছে for a single person, spouse showed only 112. So in a time to বাচ্চা থাকলে আরো 17 and enough income তান আছে, সুতরাং তান ডিডি সব দড়িয়ে এক্সপেন্স ধরার পরে দেখা যাবে তান প্রবলেম না। shouldn't be a problem, but documents অবশ্যই বহুত আছে তার নামে, তার ওয়াইফের নামে আছে, enough. So direct debit যে তান অ্যাকাউন্ট থেকে যে পেমেন্ট হইতো এই ধরনের না, ইলা কিছু ইলেকট্রিসিটি গ্যাস এভরিথিং আছে, মাত্র 6টা ডকুমেন্ট লাগে, 3টা তার নামে 3টা ওয়াইফের নামে, 2 years থেকে 3 যে একলগে আসুন এটা দেওয়ার কথা, বাচ্চা দুইটা আছে ইন রিলেশনশিপ নিয়ে তোমার কোনো প্রশ্ন আইতো না। সো ভেরি গুড অ্যাপ্লিকেশন, ওয়েলকাম, গুড লাক টু হিম। এটা ভালো অ্যাপ্লিকেশন হবে এবং দে উইল বি সাকসেসফুল ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ মিস্টার রহমান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম। It's time to take another commercial break. We'll be right back after the break. Until then, please stay with us. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম। অনুষ্ঠানের উপস্থাপনায় আছি আমি সাইফুদ্দিন খালেদ এবং আমার সাথে আছেন কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব, প্রিন্সিপাল অফ সিটি সলিসিটার্স মিস্টার শফিকুর রহমান। মিস্টার রহমান, এই কল নেওয়ার আগে আমার একটা প্রশ্ন করার ছিল যে লেগেসি কেসের কি অবস্থা এখন? লেগেসি কেসগুলো কি অনেকেই প্রশ্ন করেন? লেগেসি কেস তো দু একটা মাঝে মাঝে আসছে এবং তেমন কোনো প্রগ্রেস নেই। 2012 এর অগাস্টের মধ্যে একবার বলছিল জুলাই, তারপরে 2011 এর জুলাই, তারপরে 2012 এর অগাস্ট, কিছু কিছু চিঠি আসছিল। এখন কোনো টাইম লিমিট আছে নাকি এই ব্যাপারে? না, ওরা এরকম কোনো টার্গেট নেই যে এর ভিতরে আমরা সেট করবো। ইউকেবির এরকম কোনো টার্গেট নেই। আমি আজকেই দেখলাম আমার একটা ক্লায়েন্ট ফোন করেছিল, আমরা কেস অ্যাসুরেন্স অডিট ডিপার্টমেন্ট অনেক আগে লিখেছি, কিন্তু কোনো রিপ্লাই নেই, কোনো রেসপন্স নেই। সুতরাং আসলে সেখানে কোনো কাজ হচ্ছে কিনা। নতুন কিছু কেসগুলো তো মনে হয় এসেছে, মোহাম্মদ কেস এবং অন্য কেসগুলো, এগুলো দিয়ে ফার্দার রিপ্রেজেন্টেশন ক্লায়েন্টরা করতে পারেন কেস অ্যাসুরেন্স এবং অডিট ইউনিটে। হ্যাঁ, সেটা করা যেতে পারে। যেগুলো মোহাম্মদ কেসে বলা হয়েছে যে 6 বছর যদি কারো থেকে থাকে, যখন পলিসি করা হয়েছিল তা থেকে দিতে হবে। তো যেগুলো পেন্ডিং আছে সেটা অবশ্যই তারা মোহাম্মদ কেস ইউজ করতে পারেন, সেটা সম্ভব। থ্যাংক ইউ মিস্টার রহমান। আশা করি প্রিয় দর্শকরা, আপনারা যারা লেগেসি কেসগুলো নিয়ে একটু টেনশনে আছেন, আপনার রিপ্রেজেন্টেশন মিস্টার রহমান তো কনফার্মই করলেন যে রিপ্রেজেন্টেশন দিতে পারেন, কিন্তু এই ধরনের কোনো টাইম লিমিট বা টাইম স্কেল নাই। যারা প্রায়ই আমার কাছে প্রশ্ন আছে, মিস্টার রহমান অবশ্যই আরও অনেক কল রিসিভ করেন যে লেগেসি কেসগুলোর কোনো টাইম লিমিট এখন দেওয়া হয়েছে কিনা হোম অফিসের পক্ষ থেকে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে না। লেটস গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। Hello, assalamu alaikum. Can I speak in English? Is it okay? It's all right, yeah. Go ahead. Okay. I have a friend, basically, I'll just cut it short. Her and her husband had broken up after her husband got his indefinite leave to remain. After he received the biometric card, basically, he left her and her child. The question is, though, they are now back together, but he had told her that he hadn't received the card when he did. And then she had emailed the Home Office saying that her husband hadn't received the card. So they emailed her back saying that the card will be invalidated while he wasn't here with her. And then after a few months, about 6 months ago, they got back together again. Now they've told the Home Office, they've written letters and everything saying that they are back together again. And they've been living together. Every month they've been writing letters to the Home Office. But now we want to basically know, I mean, she wants to know what the outcome is of that. Is the card still invalidated? Okay. Because he's still got the old card.
can I just ask you, when did they break up? After the ILR. After the grant of ILR, after he received the Yes. card, or was it during the application when the application was pending? When was After- that? after the ILR. After he got his indefinite leave to Yeah. remain in the UK, he, Ah, you so- know, the biometric so- cards that you Okay, get. so after the indefinite leave to remain, after the grant of indefinite leave to remain, they started living separately for a while. Yeah. Yeah. And then they got back together. During that time, his wife called up or emailed, and then why would they say that unless she said that when my husband made the application or when the application was pending, we broke up, we did not actually live together. Unless she gives this kind of information, I do not think the Home Office would invalidate the card. What do you think, Mr. Rahman? Yeah, during the consideration application. Sorry. Are you still in the Can I line? Yeah. Yeah, Yeah. Can I just make it clear to you? It was when they were together in the beginning, before he got his indefinite leave to remain. Of course. They were together. And then what happened was after he got his biometric card for his indefinite leave to remain in the UK, he had basically left her. I understand. But then when he left her with the card, she didn't know that he left her With the card. that he had the card. Yeah. So what she done was she emailed them because it was within the 10 days. We left after 3 days, he got the card. So after she emailed them, they've told her that the existing card will be invalidated because she wrote from them, basically saying that it was her. All right. Can I just ask yeah. you? I'm not sure whether you've seen the card or you have seen the letter he received from the Home Office. What is the date on that letter? The date? Yeah. It was in December or something. Okay. So in December, say for example, hypothetically, we think this is 25th of December, yeah? Yeah. So the letter is dated 25th of December. The card should be issued. The issue date of the card should be 25th of December. If the wife calls up or emailed to the Home Office saying that after receiving the card on 1st of January, my husband left me and he did not receive the card, that shouldn't be a problem because he was already granted indefinite leave to remain. But unless we see what information the wife has sent to the Home Office, if she said no, before 25th of December we broke up, he left, that would invalidate his That can affect, grant yeah, of that can indefinite affect. leave to remain. Do you understand what I mean? What are you trying to say, that it depends when the card was received? Yes, and the information provided or forwarded by the wife, I need that. We probably need. You need to look into the date. When did she say that they broke up? If it was after the date is after the grant of Yeah, indefinite it leave was to remain. after he received the card they broke up. Yeah, but So the 3 days information. after What he did? received the card. Well, of course, the factual scenario here is that you mentioned that he left after the grant of indefinite leave to remain, but we don't know what she sent to the Home Office. If she sent, She hasn't sent anything. All they asked in the email is that they just needed the details of his like ID and stuff like that, his passport number and everything like that. So what she done, she had written back to them with Did the she details. specify? Can I and just then ask they you? had cancelled the Can I- card. can I- They've written to her. can I just ask you, did she specify any date in terms of separation? Yeah, she stated in her email clearly that after he got his biometric card, she's even written it in the letter that she sent to them saying that he left her and he got his card on the 25th of September. Right. What So the were fact. the circumstances Okay. before the? So he left 3 days Well, after can I that. ask one question, sister? During before the decision is made by the AKBA, what was the circumstances? Is there any problem between the marriage? No, they were fine. They were fine. both together. So either your applicant or the spouse did not mislead the Home Office. Yeah, as because long as the circumstances change, the separation took place after the grant of indefinite leave to remain, and if this is the actual information went to the Home Office on behalf of the wife, I personally do not think, and then I think Mr. Rahman will agree with me, it shouldn't be a problem. I don't think they will invalidate the card. Do you understand what I mean? Yeah, but what they both want to know now is that
because the wife had written the letter saying that if the husband wanted to reapply again, then Yeah. he'll have to go through the whole process again, Yeah, or there'll yeah. be a fine. No, no. But now he's still got the old card. Yes. Now that they're back together again, Yeah, no, what they both want to know now is that is the card still valid? Do they have to reapply again? 'Cause Unless, yes, they've written letters to the Home Office. I got the scenario. I got the Yeah. what you wanted to ask. Unless and until you receive, your friend or her husband receives a notification that his indefinite leave to remain has been curtailed or cancelled, his current indefinite leave to remain in the card remains valid, and they don't need to do anything. All they can do is they can confirm that they found the card. That's it. They can inform the Home Office that they found the card. They do not need to issue another card. As long as she did not inform the Home Office that the separation took place during the during the time they were together, Before the application is before the considered. application, it shouldn't be a problem. They don't need to do anything. It's not invalid card at the moment, and unless and until you receive the notification that it's been cancelled, your friend's husband is fine. All right. Yeah. Okay, no problem. Is it okay if I ask one more question, please? Go ahead, Huh? fire away. Okay. Basically, my sister, she wants to apply for her family from back home, her husband's family. And what's happening is my sister's got 3 kids and stuff, and the wages of £148 per week. But their family back home, about 3 members of the family they're applying for, they've basically got business and stuff which they're showing in their application. What type But of my sister, in application? her Visit letter, application? She wrote that she's got she will be supporting them as well with the wages of £148, and she's got a bit of savings, which So she's what showing kind in of her account application as well, the family coming in and members- out. Unfortunately, it's a cash payment other than the £148 wages. She wants to know, would it affect the application in terms of the fact that will it get rejected because her husband's wages are so low? Well, I quite didn't get the facts actually. So who are coming from back home? Her mother-in-law, father-in-law, Alright. and brother-in-law. As She's applied visitors? for them. As visitors. As visitors. Is that correct? As family visitors. Family visitors. Okay. Thank you, sister. Do you have any other question? No, thank you very much. All right. Keep watching the show. We'll try to answer your second question. I believe we have answered your first question. Thank you, Mr. Rahman. Yeah, we have answered the first question anyway. Yeah. Second question is probably her sister is going to apply for in-laws family for visit from Bangladesh, and in visitor rules, I know we know there is no right to appeal now. That they need to make a proper application. They have to establish they will return at the end of the visit. So how they are running their life, what is the source of income, what asset they have in Bangladesh. They have to provide all the evidence, and from here they can offer. If 148 pound, we do not go there. How much income is there? We want to say how much total household income, including public funds, and how much the expenses monthly household, and whether there is any surplus. Then they can say, oh, we are going to provide financial support. If not, then they should not offer any financial offer, but they can offer accommodations if Somebody else can offer financial. and they can invite them to come here. Yeah. It doesn't make sense that So then they have to have financial support. so the full household incomings should be taken into account. all, and including public funds. Yes, including public funds. And after calculating that, after deducting the normal All expenses, expenditures, if there is surplus, they can, they can. then they can offer financial Yeah, support. Otherwise, they shouldn't. They can Otherwise, they should probably offer financial support. They can offer accommodations if they have accommodation, and somebody else can offer financial Somebody support. else or wife Or or sisters can offer if they Yeah. have adequate Enough, yeah, accommodation. that's what I'm saying. Yeah. Yeah, thank you very much, sister. I believe you have got your 2 of your answers, and wish you best of luck. Let's go to the next caller of the show. Hello, caller. Assalamu alaikum. হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া Walaikum salam. ভাইয়া আমার দুইটা কোশ্চেন আছে Go ahead. যদি আনসার জি ভাইয়া। কোশ্চেন আছে আমার আমি পিএসডব্লিউ তে আছি জি হ্যালো জি ভাইয়া শুনেন জি হুনিয়ার ভাইয়া খোকা। জি আমি পিএসডব্লিউ থাকা অবস্থায় আমি টিয়ার 1 এন্টারপ্রেনার ভিসা লাগি অ্যাপ্লাই করছিলাম Okay. তো আমার ভিসাটা রিফিউজ হয়েছিল রিফিউজ হওয়ার পরে আমি আপিলও গেছি আপিলও থাকা অবস্থায় আমার 10 ইয়ার্স হয়ে গেছে লাস্ট মান্থ
লং রেসিডেন্সি। Okay. সো আমি পড়ছিলাম যে 3C-র আন্ডারে আমার আপিলটা কাউন্ট হইব। তখন আমি আপিলটা উইথড্র করছি, কনফার্মেশন পাওয়ার পরে আমি 10 ইয়ার্সের লাগি অ্যাপ্লাই করে দিয়েছি হোম অফিসও, যে আমি জানি যে 28 ডেজের ভিতরে আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আমার কাইন্ডলি কইবানি যে আমার যে উইথড্র করছি এটার লাগি আমার 10 ইয়ার্সের কোনো এফেক্টেড হইব না, তারা আমারে দিবই না। উইথড্র কোন দিন করছেন? ডেট আমি উইথড্র করছি লাস্ট উইক। 10 years হওয়ার পরে করছেন? 10 ইয়ার্স ওয়ার পরে করছেন নি? জি জি, 1 মাস পরে করছি। ওকে, আর কোনো প্রশ্ন আছে নি? আর একটা প্রশ্ন হইলো যে B1 যে ইয়োটা, আমার তো ডিগ্রি আছে এই দেশতে, আমার B1 লাগবে না। ওকে, থ্যাংক ইউ। আপনার দুইটা প্রশ্ন বুঝতাম পারছি জনাব। B1 ডিগ্রি থাকলে B1 লাগার কথা না, সো ডোন্ট ওয়ারি। মিস্টার রহমান, হ্যাঁ ঠিক আছে, উনি 3C কন্টিনিউ ছিল, উনি PHW-তে ছিলেন, এন্টারপ্রিনার হয়ে গেছেন, টিয়ার 1-এ অ্যাপিলে গেছেন, রিফিউজ হয়েছে, অ্যাপিল করেছেন। ইন টাইম যে সব করে থাকেন তাহলে তার ওনার লিভটা কন্টিনিউ করেন তাইলে, এবং ইন দ্যাট কেস তাই উইথড্র করিয়া করছেন, দ্যাটস গুড। আদারওয়াইজ আমরা জানি তারা হইলেন 3C লিভ থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন করতে পারেন না। সো ওয়ান্স হি হ্যাভ ড্রোন দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড দি মেক দ্য অ্যাপ্লিকেশন উইদিন 28 days, তারা তো বাস্টারও হইতে পারতো না। সো হি মেড valid application, I think. But if this application get refused, that will not be appealed, right? Because then already So বাস্টার 28 days will be there for registration again. That's the difficulty. Otherwise, shouldn't be a problem. যদি আগর কোনো গ্যাপ ট্যাপ না থাকে, 10 days এর বেশি গ্যাপ না থাকে এবং 6 months এর বেশি যদি না থাকে, এই অ্যাবসেন্স না থাকে আর কি। আর একটা প্রশ্ন হইলো গিয়া এই B1 তার ডিগ্রি আছে তো, তার ল্যাঙ্গুয়েজ নিয়েছেন, তার কোনো কারণে তার লাইফ ইন দ্য ক্যান ডিগ্রি থাকলে যথেষ্ট। দ্যাটস এনাফ। মিস্টার রহমান, এর সাথে দ্যাট ওয়াজ দ্য লাস্ট কলার অফ দ্য শো। আমরা আর কল নিতে পারতেছি না, কিন্তু আই হ্যাভ 1.5 minutes or 2 minutes for you for my viewers. না, আমি ভিউয়ার্স যেটা বলবো যে নতুন বিল যেটা আসছে সেই বিলের ব্যাপারে সবাই যেন একটু সতর্ক থাকেন, এবং বিলটা আগামী বছর মাঝামাঝিতে আসার কথা, এর আগে যেন যাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে অ্যাপ্লিকেশনটা করে দেন, নতুন বিলে যাতে কট না হয় কি, এটাই আমি বলবো। আর অ্যাপেন্ডিক্স FM এর যে ইনকাম থ্রেশহোল্ড যেটা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আমরা কোর্ট অফ আপিলে যে কেসটা পেন্ডিং আছে, এটার কোনো আপডেট আছে কি? এটা আপডেট হচ্ছে, এটা সময় টাইম স্কেল, কিন্তু আমি একটা ইমেল দেখেছিলাম বেশ লম্বা সময়, এখনও হোম অফিস অনেক সময় নিচ্ছে, এবং ভেরি আনফর্চুনেট যে তারা বলেছে আমরা যদি আর কোনো রিজন না থাকে তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনটা ডিসাইডই করবো না, রিফিউজালের অন্য কোনো রিজন না থাকে আদার দেন দ্য ইনকাম থ্রেশহোল্ড, তাহলে সবগুলো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। আমি একটা সেমিনারে কয়েকদিন আগে মানজিদ গিলির সাথে আমি একটা সেমিনারে ছিলাম, সেখানে উনি বক্তা ছিলেন এই মামলা, যিনি লিডিং লয়ার। তো তিনি বলছিলেন হয়তো এটা ডিসিশন নিচ্ছে না, তার কারণ আমরা স্ট্যাটিস্টিক্স পেয়ে যাব যে কতগুলো অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে এই ইনকাম থ্রেশহোল্ডের উপরে। এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু কোনো ডিসিশন হচ্ছে না, এই স্ট্যাটিস্টিকটা দেওয়া যাচ্ছে না কোর্টকে যে দেখো তোমার এই সিস্টেমটা ওয়ার্ক করছে না এবং এটার কারণে এতগুলো ফ্যামিলি এফেক্টেড হয়েছে, সেটাও কিন্তু কোর্টকে দেখা এভিডেন্স দেওয়া যাচ্ছে না। এখন কিছু কিছু অ্যাপ্লিকেশন কিন্তু রিফিউজ হয়েছে অন্য কারণে, কিন্তু ইনকামের ব্যাপারটাও তারা বলছে যে ইনকামের ব্যাপারটাকে আমরা ফাইনাল ডিসিশন দিলাম না, এটা ফাইনাল ডিসিশন না, এটা আউটকামের উপর ডিপেন্ড করে। এখন কোর্টে যাওয়ার পরে তারপরেও যদি দেখা যায় যে ওই ফাইনাল ডিসিশনটা হয় নাই কোর্ট অফ আপিল থেকে অথবা হায়ার কোর্ট থেকে, তখন কোর্ট তো এটা অ্যাডজন করতেই হবে এই কেস। তো এটা কি ইনডেফিনিটলি চলতেই থাকবে নাকি? না, এটা ডিফিকাল্ট সিচুয়েশনস, এটা কোর্ট হোম অফিস অ্যাপিল করে সময় নিচ্ছে। This is very difficult for everyone. Thank you, Mr. Rahman. আশা করি we'll get a good news in terms of income threshold for spouses. প্রিয় দর্শক, এর সাথে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য যারা কল করেছেন অথবা যারা ইমেল মাধ্যমে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যাদের কল আমরা নিতে পারি নাই অথবা যাদের ইমেইলের উত্তর আমরা দিতে পারি নাই, প্লিজ ডু কল আস অ্যাগেন, প্লিজ ডু সেন্ড ইউর ইমেলস ইন, উইল ডেফিনেটলি ট্রাই টু অ্যাটেন্ড ইউর কলস অ্যান্ড ইমেলস অ্যাকর্ডিংলি। আমাদের ইমেল অ্যাড্রেস ইস legalplatform@atnbangla.uk.tv। প্রিয় দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ডোন্ট ফরগেট টু ওয়াচ দ্য রিপিট অফ আওয়ার শোজ অন এভরি ওয়েডনেসডে at 2:30 PM. Please do take care of yourself and goodbye.